স্টাডিমেট সিম্পলের পক্ষ থেকে ক্লাস 12 চতুর্থ সেমিস্টারে ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এলাম বাংলা বিষয়ের সব প্রশ্নের কমন সাজেশন, যেটা না দেখলে তোমার প্রস্তুতি অসম্পূর্ণ থেকে যাবে। আজ আমি তোমাদের সম্পূর্ণ সিলেবাসের প্রশ্ন, উত্তর এবং তার ব্যাখ্যা নিয়ে এসেছি। তাহলে চলো সোজাসুজি আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে আমরা দেখব যে আমাদের কোন কোন প্রশ্ন ভালো করে পড়তে হবে। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আমি দিয়েছি হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের। এই অধ্যায়ের উপর আমি তোমাদের ধীরেন চরিত্রের বিবর্তন ও নবীন চরিত্রের রহস্যময়তা আলোচনা করে দিয়েছি। ছোট গল্প হিসাবে হলুদ পোড়া কতদূর সার্থক, আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি, এই উক্তিটির তাৎপর্য কি, গল্পটিতে কুসংস্কার ও ভৌতিক বিশ্বাসের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো, একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে বাস্তব সত্যের খাদ বলতে কি বোঝানো হয়েছে, এই 5টি প্রশ্ন দিয়েছি। তোমাদের আমি এই গল্পের একটা ধারণা দিই যে এটা ভালো করে শুনলেই তোমরা নিজে থেকেই উত্তরগুলো করতে পারবে। এই 5টি ছাড়াও যদি অন্য প্রশ্ন আসে তোমরা লিখতে পারবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া প্রথমেই তোমাদের জানতে চাইছি, এটা কি সেরকম একটা ভূতের গল্প নাকি শিক্ষিত মানুষের যুক্তিবাদ হেরে যাওয়ার এক করুণ দলিল? আজকের ভিডিওতে আমরা এই গল্পের এই 5টি গুরুত্বপূর্ণ দিক নিয়েই আলোচনা করব। প্রথমে যে প্রশ্ন দিয়েছি সেটা যদি সংক্ষেপে বুঝতে হয় সেটা হবে যে ধীরেন আর নবীন চরিত্রের দিকটা আমরা দেখতে পাচ্ছি। গল্পের মূল কেন্দ্রে আছে ধীরেন, সে ফিজিক্সের ছাত্র। যুক্তিবাদী ধীরেন কিভাবে কুসংস্কারের চাপে পড়ে শেষমেশ নিজেকেই বলাই চক্রবর্তী বলে দাবি করলো, এই বিবর্তনই হচ্ছে এই গল্পের ট্র্যাজেডি। অন্যদিকে নবীন চরিত্রটি এক রহস্যময় স্বার্থপরতার প্রতীক। সে শিক্ষিত হয়েও কাকার সম্পত্তির লোভে আর অন্ধবিশ্বাসের আশ্রয়ে নিজের আসল সত্তাকে লুকিয়ে রাখে। পরবর্তী যে প্রশ্ন দিয়েছিলাম ছোট গল্প হিসাবে সার্থকতা, সেখানে মূল ভাবটি হলো ছোট গল্প হিসাবে হলুদ পোড়া একদম নিখুঁত। কেন? কারণ এর আকস্মিক শুরু। সে বছর দুটো খুন হয়ে গেল। শুরুতেই আমরা অসাধারণ একটা লাইন দেখতে পেলাম, সীমিত চরিত্র এবং সবচেয়ে বড় কথা এর ব্যঞ্জনাধর্মী সমাপ্তি। গল্প শেষ হয়েও পাঠকের মনে প্রশ্ন জাগিয়ে রাখে যে ধীরেন কি সত্যিই পাগল হলো নাকি অলৌকিক কিছু ঘটলো। গল্পের সব থেকে রোমহর্ষক উক্তি, আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি, এটা আসলে কোনো ভূতের স্বীকারোক্তি নয়, বরং কুঞ্জগুণিনের হলুদ পোড়া ধোঁয়া আর গ্রামের মানুষের ক্রমাগত সন্দেহের চাপে ধীরেনের ভেঙে পড়া। এই যে একে বলে স্প্লিট পার্সোনালিটির বহিঃপ্রকাশ। এখানে বিজ্ঞান হেরে গেছে কুসংস্কারের কাছে। সব শেষে আসি একটি গভীর কথায়, একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে যে প্রশ্নটা দিয়েছি। মানিকবাবু এখানে বোঝাতে চেয়েছেন গুজব ছড়াতে গেলেও সামান্যতম সত্যের প্রয়োজন হয়। বলাই আর শুভ্রার খুনের মধ্যে গ্রামবাসী কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছিল না বলেই প্রথম দিকে তাদের কল্পনা ডালপালা মেলাতে পারছিল না, কিন্তু গল্পের শেষে মানুষের সেই বিকৃত কল্পনা বা গুজবই জিতে যায়। অর্থাৎ হলুদ পোড়া আমাদের দেখায় যে ভয় আর অন্ধবিশ্বাস কিভাবে একজন সুস্থ মানুষের বিবেককে গ্রাস করতে পারে। এই যে 5টি প্রশ্ন আমি সংক্ষিপ্ত ধারণা দিলাম, এই ধারণায় তোমরা খুব ভালো করেই লিখতে পারবে আশা করি। তোমাদের আরেকটি গল্প আছে হারুন সালেমের মাসি। যদি তোমরা চাও একটি ভালো করে করবে তো একটাই করতে পারো, কারণ তোমাদের অর আসবে। কেউ যদি হলুদ পোড়া না পড়তে চাও তাহলে হারুন সালেমের মাসি করো। হারুন সালেমের মাসিতেও আমি দিয়েছি গৌরবী চরিত্রের মাতৃত্বের স্বরূপ, সব গরিবের স্বর্গ আসলে এক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামকরণের সার্থকতা, প্রতিহিংসা নিবারণের প্রতিহিংসার কারণ, গৌরবী চরিত্রে তার স্বর্গ আর হারার মায়ের স্বর্গ কি এক হতে পারে, গৌরবীর যন্ত্রণার পরিচয় দাও, হারার জীবন ও চরিত্রের যে করুণ রূপ ফুটে উঠেছে তা লেখো। আগেই বলছি তোমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা ভালো করে তৈরি হয়ে যাও, কারণ তোমাদের একখানা প্রশ্ন লিখতে হবে। আর দেখতেই পাচ্ছ আমি প্রশ্ন খুব বড় করে লিখিনি, কারণ তোমাদের বারে বারে লিখে দিয়েছে যে 100 শব্দের মধ্যে। অর্থাৎ তুমি যদি তোমার একটা লাইনে 10টা করে অক্ষর ধরাতে পারো, তার মানে তোমার 10 লাইনের মধ্যেই কিন্তু উত্তর হয়ে যাবে। পাতার পর পাতা লিখলেই যে তুমি নম্বর বেশি পাবে তা না, বরঞ্চ কাটা যাবে। যাই হোক, হারুন সালেমের মাসি থেকে যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে
যে মানুষের পরিচয় কি তার ধর্মে নাকি তার মানসিকতায় বা মানবিকতায়। মহাশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি গল্পটি আমাদের এই কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। আজ আমরা আলোচনা করব এই গল্পে সেই অসামান্য চরিত্রদের নিয়ে যারা রক্ত আর ধর্মের সম্পর্ককে তুচ্ছ প্রমাণ করেছে। গল্পের মূল চরিত্র গৌরবী, নিজের সন্তান নিবারণ আর পুটির কাছে সে প্রত্যাখ্যাত। কিন্তু 7 বছরের অনাথ মুসলিম শিশু হারা বা হারুন সালেম যখন তার জীবনে আসে, তখন গৌরবী হয়ে ওঠে এক বিশ্বজনীন মা। সমাজ আর ধর্মের রক্তচক্র উপেক্ষা করে সে হারাকে আগলে রাখে। হিন্দু গৌরবী যখন অস্ফুট স্বরে কথা বলা মুসলমান শিশু হারাকে বুকে টেনে নেয়, তখন তার কেবল মাসি ভাইপোর সম্পর্ক থাকে না, তা হয়ে ওঠে মানবিকতার পরম আশ্রয়। গল্পে একটা অসাধারণ কথা আছে, সব গরিবের স্বর্গ আসলে এক। এখানে স্বর্গ মানে বিলাসিতা না, এখানে স্বর্গ মানে দুমুঠো অন্ন আর একটু মেটে আলু সেদ্ধ করে ভাগ করে খাওয়া। দারিদ্র আর খিদে কোনো জাত বিচার করে না। আয়েশা বিবি আর গৌরবীর বন্ধুত্ব আমাদের শেখায় যে অভাবের দুনিয়ায় টিকে থাকার লড়াইটা সব থেকে বড় ধর্ম। নিবারণের প্রতিহিংসা ও হারার করুণ রূপের দিকে যদি আমরা দেখি, অন্যদিকে আমরা দেখছি নিবারণকে যে সাম্প্রদায়িক অন্ধত্ব আর সামাজিক লজ্জার ভয়ে নিজের মায়ের ওপর অত্যাচার করিতেও দ্বিধা করে না। সে হারার টুটি চেপে ধরে, তার প্রতিহিংসা চরিতার্থ করতে চায়। 7 বছরের ছোট হারা যে ঠিকমতো কথা বলতে পারে না, যে কেবল তার মাসির জন্য একটু মেটে আলু বা জ্বালানি কাঠ কুড়িয়ে আনে, সে হয়ে ওঠে সাম্প্রদায়িক হিংসার এক অবাধ শিকার। গল্পের শেষ দৃশ্যে আমরা দেখি গৌরবী মুকুন্দর ভিটে ছেড়ে হারার হাত ধরে অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়াচ্ছে। তখন তার পরিচয় নিবারণের মা নয়, বরং তার সার্থক পরিচয় ওঠে হারুন সালেমের মাসি। এই নামকরণই বলে দেয় যে স্নেহ আর মমতার কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা বা ধর্মীয় পরিচয় হয় না। গৌরবী কি পারতেন হারাকে ছেড়ে নিজের ছেলের আশ্রয়ে সুখে থাকতে? হয়তো পারতেন, কিন্তু তাহলে মানুষ হিসেবে তিনি হেরে যেতেন। তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এরপর আমরা আসছি কবিতা সেকশনে। তোমাদের কবিতা আছে 3টি: প্রার্থনা, তিমির হরণের গান, কেন এলো না। আমি এই তোমাদের লিখতে হবে একটি, যেহেতু 3টে গল্প 2খানা আসবে, কি আসবে জানতে পারবো না, তাই জন্য আমরা একটা বাদ দিয়েছি, তিমির হরণের গান। প্রার্থনা কবিতা থেকে আমি বেছে বেছে এই 5খানি প্রশ্ন দিয়েছি, 6খানি প্রশ্ন। এই 6টির মধ্যে মূল ভাবটা যেটি আমি বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। প্রার্থনা কবিতায় কবি বলতে চাইছেন, স্বাধীনতা মানে কি কেবল একটা নতুন পতাকার মানচিত্র, নাকি স্বাধীনতা মানে মনের মুক্তি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতাটি পড়ার সময় আমাদের মনে হয় আজ 100 বছর পরেও এই কবিতাটা কতটা প্রাসঙ্গিক। চলো এই কবিতার মূল সুরটি বোঝার চেষ্টা করি। কবিতার শুরুতেই কবি বলছেন, চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেতা শির। অর্থাৎ পরাধীনতার সব থেকে বড় অভিশাপ হলো ভয়। কবি এমন এক ভারতের স্বপ্ন দেখেছেন যেখানে প্রতিটা মানুষ নির্ভীক হবে এবং আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচবে। তার কাছে প্রকৃত স্বাধীনতা মানে হলো জ্ঞানের স্বাধীনতা, যেখানে শিক্ষা কোনো নির্দিষ্ট গণ্ডিতে আটকে থাকবে না। রবীন্দ্রনাথ এই কবিতায় 2টি অসাধারণ রূপক ব্যবহার করেছেন, নির্মল স্রোতস্বিনী এবং মরু বালিরসী। মানুষের বিচার বুদ্ধি বা যুক্তি হলো স্বচ্ছ নদীর মতো, কিন্তু যখন সেই যুক্তি অন্ধ কুসংস্কার বা তুচ্ছ আচারের মরু বালিরসিতে গিয়ে পড়ে, তখন সমাজের প্রগতি থমকে যায়। কবি চেয়েছিলেন দেশবাসী যেন কেবল প্রথা মেনে না চলে, বরং যুক্তির আলোয় পথ চলে। অনেকেই প্রশ্ন করেন, কবি এখানে কোন স্বর্গলোকের কথা বলেছেন? এটি কোনো কাল্পনিক কোনো স্বর্গ নয়। কবির স্বর্গের স্বপ্ন হলো এক আদর্শ ভারতবর্ষ, যেখানে মানুষ সত্যবাদী হবে, যেখানে প্রতিদিন মানুষ নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, যাকে কবি বলেছেন অজস্র কর্মধারা, এবং যেখানে ধর্মের নামে কোনো ক্ষুদ্র প্রাচীর মানুষকে বিভক্ত করবে না। কবিতার নাম প্রার্থনা হওয়ার পিছনে কারণ হলো, এটি কেবল একটা কবিতা নয়, এটি পরম পিতার কাছে কবির এক আরতি। তিনি নিজের জন্য কিছু চাননি, চেয়েছেন দেশবাসীর জন্য। তিনি চেয়েছেন দেশবাসীর জাগরণ। কবি চেয়েছিলেন ভারত যেন মোহাচ্ছন্ন আলস্য থেকে জেগে উঠে এক মহান উদারতার পথে পা বাড়ায়। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি সত্যি সেই ভয় শূন্য চিত্ত হতে পেরেছি, নাকি আজও আমরা তুচ্ছ আচারের মরুতে পথ হারিয়ে ফেলছি?
তোমাদের মতামত কমেন্টে জানাও। এরপরে আমি যেটা রেখেছি, কেন এলো না। কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা। আমি তোমাদের তিনটের মধ্যে দুটো কবিতা আলোচনা করে দিচ্ছি। কেন এলো না কবিতায় মা ও ছেলের মনস্তাত্ত্বিক অবস্থা, হ্যাঁ, সামনে ইতিহাসের পাতা খোলা, বারুদের গন্ধ ভরা রাস্তা দিয়ে বাবার জন্য ছেলেটির অপেক্ষার চিত্ত, বাবা এলো না ছেলে এলো না এই পংক্তিটির করুণ বাস্তবতা, কেন এলো না কবিতায় সময়ের অস্থিরতা ও হাহাকারের ছবি। এর মূল ভাব যদি জানতে চাও তাহলে হবে, পুজোর নতুন জামার আনন্দ কি দাঙ্গার বারুদের গন্ধে হারিয়ে যেতে পারে? সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতাটি কেবল একটি প্রতীক্ষার গল্প নয়, বরং এক অস্থির সময়ের নির্মম দলিল। আজ আমরা আলোচনা করব কিভাবে একটি মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন মুহূর্তের মধ্যে ট্র্যাজেডিতে বদলে যায়। গল্পের একদিকে আছে একটি শিশু মন, যে পুজোর নতুন জামার স্বপ্নে বিভোর। তার কাছে বাবা কেন এলো না এই প্রশ্নটা কেবল একটা নতুন জামা না পাওয়ার অভিমান। কিন্তু অন্যদিকে মা জানেন বাইরের জগতের কঠিন বাস্তব। আবার দেরি হওয়া মানে মায়ের কাছে কেবল দেরি নয়, বরং এক অজানা আশঙ্কার একটা দগ্ধ হওয়া। উল বুনতে গিয়ে ঘর ভুল করা বা ভাতের ফ্যান গালতে গিয়ে পা পুড়িয়ে ফেলা, মায়ের এই অস্থিরতা আসলে আমাদের সামাজিক নিরাপত্তাহীনতার ছবি। কবিতার একটি লাইন আছে, সামনে ইতিহাসের পাতা খোলা। ছেলেটি পড়তে বসলেও তার মন পড়ে আছে বাবার ফেরার পথে। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে ইতিহাস কেবল রাজা বাদশাহের যুদ্ধের কথা বলে, তা সাধারণ মানুষের এই ব্যক্তিগত যন্ত্রণা বা পুজোর জামার হাহাকারের কোনো খবর রাখে না। মানুষের জীবনের জ্বলন্ত সমস্যার সামনে পুঁথিগত ইতিহাস আসলে কতখানি তুচ্ছ। রাস্তাগুলো যখন সাধারণ মানুষের জন্য নিরাপদ থাকে না, যখন সেখানে বারুদের গন্ধ ভাসে, তখন সাধারণ মানুষের ফেরাটা অনিশ্চিত হয়ে পড়ে। বাবা কোনো মতে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও কবিতার শেষ লাইনটা আমাদের বুক কাঁপিয়ে দেয়, বাবা এলো ছেলে এলো না। যে শিশুটি বাবার জন্য অপেক্ষা করছিল, দাঙ্গার বা সামাজিক অস্থিরতার আগুনে সেই নিষ্পাপ প্রাণটি শেষ হয়ে গেল। কবি দেখাতে চেয়েছেন রাজনীতির পাশা খেলায় সব সময় হার হয় সাধারণ মানুষের এবং বলি হয় আগামীর স্বপ্নরা। কেন এলো না কবিতাটি আমাদের মনে করিয়ে দেয় একটা নিরাপদ সমাজ কতখানি জরুরি। আজ কি সত্যি আমাদের চারপাশের রাস্তাগুলো বারুদের গন্ধমুক্ত হতে পেরেছে? তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও। এরপর আমাদের নাটক নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত নাটক। নাটকের শুরুতেই আমরা দেখছি, আচ্ছা আগে আমাদের জানতে হবে মঞ্চের আলো যখন নিভে যায়, অর্থাৎ মেকআপ ধোয়া ক্লান্ত মুখটার আসল রূপ কেমন হয়। আজ আমরা আলোচনা করব অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকটি নিয়ে, যেখানে ৪৫ বছরের অভিনয় জীবনের শেষ লগ্নে দাঁড়িয়ে এক প্রবীণ শিল্পী তার জীবনের হিসাব মেলাচ্ছেন। নাটকের প্রধান চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায়। ৪৫ বছর আগে পুলিশের নিরাপদ চাকরি ছেড়ে তিনি এসেছিলেন অভিনয়ের নেশায়, কিন্তু আজ বৃদ্ধ বয়সে ফাঁকা মঞ্চে দাঁড়িয়ে তার মনে হচ্ছে থিয়েটারের দেয়ালে দেয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের ৪৫টে বছর। অর্থাৎ যে প্রতিভা একসময় আগুনের মতো জ্বলতো, আজ তা পুরো ছাই হয়ে গেছে। অভিনয়ের খাতিরে তিনি প্রেম হারিয়েছেন, সংসার করতে পারেননি। আজ বার্ধক্যে তার পাশে এক গ্লাস জল দেওয়ার মতো কেউ নেই। রজনীকান্তের একটি বিখ্যাত উক্তি আছে, যারা বলে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা। কেন এই তীব্র শ্লেষ? কারণ তিনি দেখেছেন সমাজে অভিনেতাদের কেবল মঞ্চেই হাততালি দেয় সমাজ, কিন্তু থিয়েটার শেষ হলেই তারা হয়ে যায় অস্পৃশ্য। এমনকি তার প্রেমিকাও তাকে বিয়ে করেননি কেবলমাত্র তিনি নাটকওয়ালা বলে। এই সামাজিক ভণ্ডামি তাকে তিক্ত করে তোলে। গল্পে প্রম্পটার কালীনাথ সেন এক অদ্ভুত চরিত্র। তার কোনো ঘর নেই, তাই তিনি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমান। রজনীকান্ত আর কালীনাথ দুজনেই সেই নিঃসঙ্গ মানুষ। একজন মঞ্চের আলোয় উজ্জ্বল ছিলেন, অন্যজন সারা জীবন পর্দার আড়ালে থেকেছেন, কিন্তু দিনের শেষে দুজনেই আজ বড় একা। নাটকটির নাম নানা রঙের দিন কেন? কারণ রজনীকান্ত তার জীবনে বহু চরিত্রে অভিনয় করেছেন, মেকআপের বিচিত্র রঙে নিজেকে সাজিয়েছেন। সেই রঙিন দিনগুলো আজ স্মৃতি। বর্তমানে ধূসর একাকিত্বের পাশে অতীতের সেই বর্ণিল দিনগুলির করুণ বৈপরীত্যই এই নাটকটাকে সার্থক করে তুলেছে। রজনীকান্ত জীবন আমাদের শেখায় যে শিল্পের পথ খুব কঠিন। হাততালির আড়ালে লুকিয়ে থাকা শিল্পীর চোখের জল কজন দেখতে পায়? তোমাদের কি মনে হয় রজনীকান্ত কি অভিনয় ছেড়ে দিলে বেশি সুখে থাকতেন? কমেন্টে জানিও। আমাদের শেষ নাটক ডাকঘর।
এই ডাকঘর নাটকে থেকে কিন্তু তোমাদের দুটো প্রশ্ন আসবে, তাই খুব ভালো করে পড়তে হবে। আমি যে প্রশ্নগুলি দিয়েছি দেখতে পাচ্ছ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6, 7, 8, 8টি প্রশ্ন দিয়েছি। যেহেতু দুখানা প্রশ্ন আসবে, এই চ্যাপ্টারটা তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। এই 8টি প্রশ্ন তার সারার্থ যদি করি, তার মানে দাঁড়াবে, এই গল্পের প্রথমেই আমরা দেখছি একটি ছোট্ট অসুস্থ ছেলে যে ঘরের কোণে বন্দী, কিন্তু তার মন পড়ে আছে সেই দূর পাহাড়ের ওপারে। আজ আমরা আলোচনা করব রবীন্দ্রনাথের বিশ্ববিখ্যাত নাটক ডাকঘর নিয়ে, যেখানে মৃত্যু কোনো শোকের বিষয় নয়, বরং তা হয়ে উঠেছে এক পরম মুক্তি। নাটকের প্রধান চরিত্র অমল, সে মুক্তিগামী মানব আত্মার প্রতীক। কবিরাজ তাকে ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন, কারণ তার মতে বাইরের বাতাস অমলের জন্য বিষবৎ। কিন্তু অমল জানলার ধারে বসে দূর আকাশ আর মেটো পথের দিকে চেয়ে থাকে। সে কেন রাজার ডাকঘর করা হতে চায়? কারণ সে মনে করে ডাকঘর করা হওয়ার অর্থ হলো সব সীমানা ছাড়িয়ে অজানার টানে ঘুরে বেড়ানো। গল্পে কবিরাজ হলেন সেই সমাজ ব্যবস্থার প্রতীক, যা নিয়ম আর শাস্ত্রের দোয়াই দিয়ে মানুষের প্রাণ শক্তিকে শ্বাসরুদ্ধ করে রাখে। অন্যদিকে মাধব দত্ত একসময় অত্যন্ত হিসেবি মানুষ থাকলেও অমলের অকৃত্রিম সারল্য তার পাথুরের হৃদয়েও বাৎসল্য রসের সঞ্চার করেছে। পুরো নাটকের প্রাণ হলো রাজার চিঠি। অমল বিশ্বাস করত রাজা তাকে চিঠি পাঠাবেন। এই চিঠি আসলে ঈশ্বরের কাছ থেকে আসা আহ্বানের প্রতীক। অমলের কাছে মৃত্যু কোনো লগ্ন নয়, বরং তা রাজবৈদ্যের হাত থেকে রাজার দরবারে পৌঁছানোর এক আনন্দময় যাত্রা। নাটকের শেষে যখন সব জানালা খুলে দেওয়া হয় এবং প্রদীপ নিভিয়ে দেওয়া হয়, তখন অমল এক চিরন্তন মুক্তিতে বিলীন হয়ে যায়। অমলের জীবনে সুধা ছিল পৃথিবীর মায়ার প্রতীক। সুধা তাকে ফুল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অমল যখন চিরনিদ্রায় আচ্ছন্ন, তখন সুধা ফুল নিয়ে ফিরে আসে, যা আমাদের মনে করিয়ে দেয় যে পবিত্র ভালোবাসার কখনো মৃত্যু হয় না। রবীন্দ্রনাথ নিজের শৈশবের বন্দি দশা থেকে পুত্র সমীন্দ্রনাথের অকাল মৃত্যুর শোককে এই নাটকে এক গভীর আধ্যাত্মিক রূপ দিয়েছেন। আমরা জানি রবীন্দ্রনাথ তার চোখের সামনে একে একে তার পুত্র কন্যার মৃত্যু দেখে একদম পাথর হয়ে গেছিলেন। পরবর্তীকালে তিনি মৃত্যুকে আর ভয় করেননি, মৃত্যুঞ্জয়ী হয়ে উঠেছিলেন। ডাকঘর আমাদের শেখায় যে শরীর বন্দি থাকলেও মনকে কখনো শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। তোমরা কি মনে করো, অমল কি সত্যিই মারা গেল, নাকি সে সব নিয়ম ভেঙে চিরাচরিত চিরামুক্তির যে দেশ, সেই দেশে পৌঁছে গেল? তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানিও। এরপরে আমাদের যেটা আছে শিল্প সংস্কৃতির ইতিহাস। এখানে চিত্রকলা আছে এবং চলচ্চিত্র বিভাগ আছে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হয়। আমি তোমাদের বলে দেবো যে তোমরা নিজের আগে চুজ করে নাও, চিত্রকলা করবে না চলচ্চিত্র বিভাগ, সেই হিসাবে করো, কারণ সময় তো বেশি নেই। তাই চিত্রকলা থেকে আমি দিয়েছি নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায় আর পটুয়া শিল্প বা পট শিল্প, এই 4টি দিয়েছি। আর চলচ্চিত্র বিভাগ থেকে দিয়েছি, তোমরা তো জানো তোমাদের বিশাল বড় সিলেবাস, সেখান থেকে 4টে বা 3টে বেছে নেওয়া খুবই কষ্ট। তাও যেগুলো মনে হয়েছে খুবই ইম্পর্টেন্ট সেরকম দিয়েছি, যেমন সত্যজিৎ রায়, নিউ থিয়েটার্স, নির্বাক যুগের সিনেমা, বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছর, ঋত্বিক ঘটকের। আর বাংলা সবাক চলচ্চিত্র, সবাক আর নির্বাক দুটোই ভালো করে পড়ো, একটা আসার চান্স খুবই বেশি। আর তোমাদের যে রচনা আছে, দুটো প্যাটার্ন আছে। একটা প্যাটার্ন দিয়েছি আমি কেবলমাত্র ওই মানস মানচিত্র, যেটা কারণ এখানে তোমাদের টপিকটা এতটা বেশি দিয়ে দেয়, ওটাকে তোমরা সহজেই বাড়াতে পারো। আমি এখানে তোমাদের জন্য বেছে রেখেছি আচার্য জগদীশ চন্দ্র বসু, দেখতে পাচ্ছ পাশে ভিভিআই দিয়েছি, মানে খুবই ইম্পর্টেন্ট। স্বামী বিবেকানন্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজা রামমোহন রায়, ওনাকে ভিভিআই দিইনি কিন্তু ইম্পর্টেন্ট। সৈয়দ মুস্তাফা আলীও পড়ে রাখবে। বিদ্যাসাগর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা বিদ্যাসাগরের 200 বছর পূর্তি হচ্ছে, সেই হিসাবে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছেন। সত্যজিৎ রায় খুবই ইম্পর্টেন্ট। ভগিনী নিবেদিতা, সৌমিত্র চট্টোপাধ্যায়, এই 9টি দিয়েছি। তার মধ্যে 4টের পাশে ভিভিআই দিয়েছি। এই 4টে কোনো মতেই ছিল না, ভালো করে পড়ো। আর সম্পূর্ণ সিলেবাস আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের সিলেবাস বুঝতে কোনো অসুবিধা হয়নি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। এইগুলোই ভালো করে শোনো এবং ভালো করে প্রিপারেশন নাও, উত্তর মুখের সামনেই আছে, কোনো চিন্তা নেই, স্ক্রিনশট মারার দরকার নেই। আমি তোমাদের ফ্রি পিডিএফ দিয়ে দেবো, সেটা
তোমরা ডাউনলোড করে নেবে উপযুক্ত পাসওয়ার্ড দিয়ে, তারপর মন দিয়ে পড়া করো, খুব ভালো রেজাল্ট করো, এই কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি।